হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। প্রত্যেক বন্ধুর জীবন এই প্রদীপের আলোর শিকার মতো প্রজ্বলিত হোক, এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শুরু করলাম। আজকে আর ছাদে যাইনি জানো তো, কারণ বৃষ্টি ভেজা, তারপরে একটু উঠতেও দেরি হয়ে গেছিলো, আর ছাদে যাওয়া হয়নি। তবে বারান্দায় যে মানি প্ল্যান্ট গাছগুলো আছে না, সেগুলো বেশ লম্বা হয়ে গেছে, নিচের দিকে ঝুলে গেছে। সেই গাছগুলোকেই একটু সুন্দরভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করছি। বেঁধে মানে কি, ওই ঘুরিয়ে পেঁচিয়ে তাকে বেঁধে দেওয়ার সুযোগ করে দিচ্ছি। আর জবা গাছটা সেই বোতলের মধ্যেই আছে, কিন্তু তার নতুন পাতা সে ধারণ করছে। আসলে এগুলো দেখে কি মনে হয় বলো তো, যে একটা কিছু বাড়ার জন্য তো জল, মাটি, হাওয়া সব কিছুর দরকার হয়, তবে একটার অভাব হলেও সেটা খুব একটা এফেক্ট করে না। আমাদের জীবনও তাই, জীবনে অনেক কিছুরই দরকার, তবে কোনো একটা জিনিস যদি না থাকে সেটা যে খুব বেশি এফেক্ট করবে তা কিন্তু নয়। তাই কোনো কিছু যদি না থাকে সেটাকে না রেখেই কিন্তু জীবনকে চালানো যায়। আর দেখো আমার উচ্ছে গাছটা কি সুন্দর করে বেড়ে উঠছে। আসলে বর্ষার জল পেয়েছে তো, আর ওই ফুটে বাপের বাড়ি আর এই ফুটে আমার বাড়ি। কি সুন্দর দেখতে পাচ্ছ, ওই যে জাম কালারের বাড়িটাই তো আমাদের বাপের বাড়ি। তাই ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এরকমই বলতে হয় যে মাঝখানে রাস্তা ওই বয়ে চলে যায়। আর এদিকে ঘরদোরের কাজ একদম করতে চলে এসেছি। টেবিলের মধ্যে তো এরকম জিনিস জড়ো হতেই থাকে, তা রোজই ভাবি টেবিলটা পরিষ্কার করবো, আর করা হয় না। যত পেন, কাগজ, মানে হিসাব করা হয় বা কোনো দরকারি কাগজ, সেগুলো তো একদম ফেলেও দিতে পারি না, তাই দেখে দেখে রাখছি আর একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যতই যাই করি না কেন, পরিষ্কার ধুলো কিন্তু প্রতিনিয়ত হতে থাকে। একদম বসে পড়ে পরিষ্কার করছি, কিন্তু এরপরে যে কতগুলো কাজ বাকি আছে সেদিকে আমার খেয়াল নেই। মানে এটা নিয়ে বসেছি তো বসেছি, তাই এইভাবেই চলছে। তো কবে থেকে যে এরকম গোছুনদার হয়ে গেলাম, আমার মা বলে যে একটা সময় এসে গেলে না সবার মধ্যেই না সব কিছু চলে আসে, পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। এইভাবে সংসার করতে করতে সংসারে কখন কোনটা করতে হবে, কখন কিভাবে করতে হবে সেটাই করি। আর এদেরকে দেখো একটা বোতল কেটে নিয়ে তার মধ্যে পেনগুলোকে রেখেছি, আর ওইদিকে একটা কৌটোর মধ্যে কত পেন দেখতে পাচ্ছ। পেন আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়, সহসা কোনো পেন ফেলতে চায় না ইউজ অ্যান্ড থ্রো ছাড়া। কিন্তু এখন তো বিভিন্ন ভ্যারাইটি পেন উঠে গেছে, আর ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো এত ভালো, আর এখন দামি পেন আর কেউ কেনে না। এদিকে খাটটাও পরিষ্কার করতে এসে গেছি। সকালবেলা খাট ঝাড়া হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়, কারণ ঘরদোর তো এমনি পোছা পরিষ্কার হয়ে যায়, কিন্তু খাটটাটগুলো একদম পরিষ্কার করে নিয়ে ঘরটা পোছা হয়ে গেলে ভালো হয়। কিন্তু সবসময় তো আর ওইভাবে এটা আগে ওটা পরে এইভাবে তো কাজ করা যায় না। এই স্নান করে উঠলাম, আর দেখো কতগুলো গাঁদা ফুল না ছিল, এইভাবে কালকে রেখেছি, দেখো এখনো সতেজ আছে, কিন্তু এটা টেবিলে নিয়ে গিয়ে রাখবো। টেবিলের মধ্যে ফুলগুলোকে রেখেছি। আসলে সব কিছুই দেখতে দেখতে শেখা, দেখি সবাই রাখে আমিও রাখলাম। সব কিছুকেই তো জীবনে প্রয়োগ করা দরকার। সৌন্দর্য একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি আর কি। ফুলগুলো তো অনেক সময় দেয়া হয় না, শুকিয়ে যায়, তাই ভাবলাম একটা বাটি করে রাখি, দেখলাম বেশ ভালোই লাগছে। আর এদিকে চা তো পড়ে পড়ে আমার ঠান্ডা হয়ে গেল, হাজব্যান্ডের কখন চা খাওয়া হয়ে গেছে, আর ওদিকে দেখো কুলফি মালাই চলে এসছে, ঘন্টি বাজাচ্ছে। তা চাটা থেকে থেকে আমার ঠান্ডাই হয়ে যায়। এরকম প্রতিদিনই একদম শরবত খাই না চা খাই ভেবে উঠতে পারি না। সকালবেলা জল খাবার নিয়ে রেডি, হাজব্যান্ড বেরিয়ে গেছে, ছেলে খাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে জল খাবার খেতে আরম্ভ করেছি। কারণ টাইমে খেয়ে নেওয়ার চেষ্টা করি, তবে অনেক সময় বিয়ে টাইম হয়ে যায়, তবে বেশিরভাগই টাইমের মধ্যেই খাই। আর এদিকে একটা সবজি করে নিয়েছি বড়ি দিয়ে, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা ভাজা আর ডাল না হয়েই গেছে জানো তো, কারণ হাজব্যান্ড বেরিয়েছিল, ওকে একটা ডিম সেদ্ধ, ভাজা, ডাল, আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে গেছে, আর একটুখানি আলু সেদ্ধ রয়ে গেছে। আর একটু মাছ আছে করে নেবো, আর ছেলের না কালকে চিকেন একটুখানি আছে, ওকে চিকেনটা দিয়ে দিলে হয়ে যাবে, আর আমাদের মাছ আছে হয়ে যাবে, তাই মাছটাই বসিয়ে দিই। একটু বেগুন ছিল, সেই বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে একদম হালকা পাতলা একটা মাছের মাখা মাখা তরকারি
রেডি করছি। আর এই যে একটা কড়া, তোমরা দেখে হয়তো ভাববে যে দিদি কড়াটা কি মাজো না? প্রতিদিনই মাজি, কিন্তু এটা একটা পোড়া কড়াই, এটা প্রত্যেকটা সংসারে এরকম একটা পোড়া কড়াই থাকে। আসলে আমার কি মনে হয় জানো তো, এই পোড়া কড়াইটা মানে অনেক দিন ধরে ব্যবহার হতে 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 না এর মধ্যেও না একটা কিছু আছে, এর মধ্যে রান্না করলে রান্নাটা ভালো হয়। যেমন বয়স্ক মানুষেরা অভিজ্ঞতার নিরিখে তারা এত পরিপূর্ণ হয়ে যায় যে তাদের মতামত নিলে আমাদের সংসারের ভালো হয়, নিজেদের ভালো হয়, সেরকমই ঠিক এই কড়াটা। আর মাছগুলো ছেড়ে দিয়েছি, একটু মাখা মাখা তরকারি করে নেবো, একদম আমার মাছ রেডি। দুপুরের লাঞ্চ থালি রেডি হয়ে যাবে। তবে থালি এখন পেতে অনেকটাই দেরি, দুপুর 2টোর আগে একদমই নয়। তো এইভাবেই হয়ে গেল সকালের কাজ। মানে 2-3 দিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আমার ক্যান্সারটা ধরা পড়লো, কিভাবে আমি ট্রিটমেন্ট শুরু করলাম। তা আমি যত অবধি বলেছিলাম আমার মনে আছে যে কেডি বিশ্বাস ডাক্তারবাবুর কাছে আমি গেলাম। প্রথম ডাক্তারের কাছে তো আমার ওই অ্যালার্জি বেরিয়ে গেল, তারপর ডাক্তার কেডি বিশ্বাসের কাছে গেলাম। তা কেডি বিশ্বাসের কাছে যেতে উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিলেন, তবে উনি একটা আন্দাজ করে নিয়েছিলেন, ওনার মুখ দেখে আমি বুঝতে পেরেছি। উনি বললেন যে আমাকে প্রাইভেটের আপনাকে আসতে হবে না, আমি SSKM মানে আমাদের এখানে যে পিজি সুপার ফেসিলিটি হসপিটাল, ওখানে আমি বসি, এই দিন আপনি ইমিডিয়েট এই পরীক্ষাগুলো করে নিয়ে অবশ্যই SSKM-এ চলে যাবেন। তো এই যেই বলা, আমার যে মনের কি অবস্থা, আমি বুঝতে পেরেছি যে আমার একটা কিছু হয়েছে, বড় সড়ো একটা কিছু হয়েছে, এই ধারণা কিন্তু আমার মাথার মধ্যে চলে এসেছে। তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে তারপরে আমি SSKM-এ গেলাম। SSKM-এ যেতে তো ওনারা বললেন যে আরেকটা ওনাকে পরীক্ষা করতে হবে, সেই জন্য ওনাকে এখানে ভর্তি রাখতে হবে। তাই কোনো দিন আমি সেইভাবে হসপিটালে ভর্তি হইনি, ছেলে হওয়ার জন্য ডেলিভারির সময় যা ভর্তি হয়েছিলাম, আর সেইভাবে কিন্তু কোনো সময় ভর্তি হয়নি। তারপরে আমাকে ভর্তি হতে হলো, বেশ 10-12 দিন আমি ভর্তি ছিলাম। তখন পুরো লকডাউন, স্তব্ধ চতুর্দিক। হাজব্যান্ড সাইকেলে করে করে এই দক্ষিণেশ্বর থেকে SSKM-এ আমাকে দেখতে যেত। আর যখন আমাকে নিয়ে যেত তখন তো আমরা কার বুক করেই যেতাম। তারপরে আবার বায়োপসি হলো, বায়োপসি করার পর আমার সেরকমভাবে ধরা কিছু পড়লো না, সেইভাবে পুরো ক্লিয়ার হলো না। তারপর আমার হলো যেটা বায়োপসি আমার রায়ান ত্রিবেদী থেকে হয়েছিল, হসপিটাল থেকে হয়েছিল। তারপর আমার যেটা হলো সেটা হচ্ছে FNSC হলো, সেখানেও সেইভাবে ক্লিয়ার হলো না। তারপর ডাক্তারবাবু বললেন যে একটু খরচা করবে ইমিউনি হিস্ট্রি করাতে। ইমিউনি হিস্ট্রি করাতে আমার সেটাও আমার রায়ান ত্রিবেদী থেকে করা হয়েছিল, সেখানে ধরা পড়লো যে ফলিকিউলার লিম্ফোমা স্টেজ 3A। তা যাই হোক, সেই আমার চিকিৎসা শুরু, সেই আমার রোগ নির্ণয়। এইভাবেই প্রথম ঝটকাটা খুব জোরদার খেয়েছিলাম, একদম ভীত হয়ে গেছিলাম, সন্ত্রস্ত হয়ে গেছিলাম, বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। আমি তো কিছু করার নেই, যা কিছু করবে আমার পরিবারের লোকজন করবে, তারাও ভেবে পাচ্ছিল না যে কি করবে, কি করা যায়, কিভাবে কি হবে। হঠাৎ করেই একটা সুস্থ মানুষ এইভাবে একটা রোগের করাল গ্রাসের মধ্যে পড়ে গেল, সেটা ভেবে সবারই খারাপ লাগছিলো। আর তার সাথে সাথে আমার যে জীবন যন্ত্রণা সেটাও শুরু হয়ে গেছিলো, কারণ আমি যত দিন যাচ্ছিলো আমার ওইটা ফুলে যাচ্ছিলো, গলাটা আমার ফুলে যাচ্ছিলো বাইরের দিক থেকে প্লাস ভেতরের দিক থেকে। এবং ফোলার পরে কি হলো, দাঁড়াও আমি একটু ভাতটা বসেছি, 1 মিনিট একটু উঠছি আমি, বন্ধ আছে, আমি ভেবেছি কি খুলে দিয়েছি। যাই হোক, তারপরে আমার ওই মিক্সিতে ওইভাবে ঘেটে ঘেটে খাওয়া যে কী বিভৎস দিনগুলো গেছে। তারপর ওনারা প্রেসক্রাইব করলেন আমাকে যে আমাকে কেমো নিতে হবে। প্রথমে তারা 6টা কেমোর জন্য আমাকে বলে দিলেন। তারপর শুরু হলো আমার কেমো নেওয়া। তারপর আর কি হলো, আর কিভাবে এতগুলো দিন পার করে, সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও আমার ভয় পেয়ে যাই। দিন পার করে আবার তোমাদের সামনে এসে সুস্থ স্বাভাবিকভাবে কথা বলছি, সেগুলো আবার আসবো আর একদিন, এইভাবেই বলতে থাকবো আর তোমরা শুনতে থাকো। তবে এটুকুই আবেদন সকলের কাছে যে ভয় পেও না বন্ধু, ভয় পেয়েছো কি মরেছো, মনের জোর রেখে এগিয়ে যাও, যেটা করার সেটা করতে হবে। আর আমি এটাই ভেবে নিয়েছিলাম যদি মরি তো মরবো আর বাঁচি তো বাঁচবো, কিন্তু যে ট্রিটমেন্টগুলো আমাকে দিয়েছে আমার বাড়ির লোকও সেটাই ভেবেছে, যেগুলো করতে দিয়েছো সেগুলো তো করাতেই হবে, সেগুলো তো ফেলে রাখলে হবে না। তাই ফেলে রাখলে হবে না, যা কিছু করতে হবে খুব তড়িঘড়ি করতে হবে।
যেভাবে আমি করছি। তো এইভাবেই এখন এই অবস্থায় আছি। তারপর জানি না এরপর কি হবে, সেটা ভবিষ্যৎ বলবে। আর তোমাদের সাথে এসে এত বন্ধুর সমাগম, এত কমেন্ট, এত ভালোবাসা, একটা লাইভে গেলে দিদি ঠিক করে খেয়েছো তো, ওষুধ খেয়েছো তো, জল খাবে বেশি করে, এইভাবে শুনে মানে আমার পরিবার যে কত বড় হয়ে গেছে, আস্তে আস্তে বড় হচ্ছে, সেগুলো ভেবে এমনিতেই মানসিক জোর পাচ্ছি, আরও হয়তো পাবো। তাই সবসময় আমার সাথে থেকো, সবসময় আমার পাশে থেকো, এই কামনায় আজকে মতো টাটা।